তো আজকে নতুন আরেকটা ব্লগ রান্না থেকে শুরু করলাম। আজকে বানাবো হচ্ছে গিয়ে খাসির পায়া, সরি গরুর পায়া। তো গরুর পায়াটাকে ভালো করে গরম পানি দিয়ে ক্লিন করে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন গরুর পায়ার প্রিপারেশন করতে যা যা লাগে, এখানে পেঁয়াজ আছে, পেঁয়াজটাকে কুচি করে কেটে নিব। এখানে রসুন আছে, আদা আছে, এগুলা ব্লেন্ড করে নিব। তো চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমিও কাজটা শুরু করি। আর এখানে আমি দাঁড়ান দেখাই, সাফরান এনেছিলাম। দেখি এটা ভালো কিনা। এটা কোথা থেকে এনেছি ভুলে গিয়েছি। আই থিঙ্ক একটা অ্যারাবিক স্টোর থেকে এনেছি। সাফরানের তো অনেক প্রাইস থাকে, এটা অনেক রিজনেবল প্রাইসে ছিল। তো দেখি আগে ভালো কিনা। তো এখন আমি পেঁয়াজগুলো কেটে নেই আর এখন ব্লেন্ড করব। আর এই তো পেঁয়াজটা জাস্ট এরকম কুচি কুচি করে কেটে দিব, কারণ যেহেতু আপনারা সবাই জানেন পায়াটা রান্না করতে কিন্তু অনেক লং একটা প্রসেস। তো এটা আমি রাত্রে মানে কিছু জাল দিয়ে রেখে দিব 2-3 ঘন্টা, দেন পরের দিন আবার মানে স্টার্ট করব, জাল দিব, চুলায় বসিয়ে দিব। আর এখন ঘড়ি বাজে 10টা। তো আদা রসুন ব্লেন্ড করে নিব, একসাথে নিয়ে নিয়েছি। তো এই তো আদা রসুন রেডি। এখন রান্না বান্নায় কী কী নিচ্ছি সব কিছু একসাথে দেখিয়ে দিচ্ছি। তো এখানে তো পেঁয়াজ তো কাটা হয়ে গিয়েছে। আর এখানে আছে আহ, ডালচিনি, তারপর হচ্ছে গিয়ে তেজপাতা, এলাচ। আর লাগবে হচ্ছে গিয়ে ড্রাই যত মশলা আছে সেগুলো নিয়ে আসি, একসাথে সুন্দর করে মাখিয়ে বসিয়ে দিব। তারপর নিয়ে আসলাম হচ্ছে গিয়ে মশলা ডাব্বা। এগুলাতে আসলে রাখলে একটা জিনিস ইউজ হয়, সব কিছু হাতের কাছে পাওয়া যায়। তো আপনি তাড়াতাড়ি করে মানে দিতে পারবেন। আর ইন্ডিভিজুয়ালি থাকলে দেখা যায় একটার পর একটা খুলেন, দেন অনেক হ্যাসেল হয়ে যায়। তো আর লাগবে হচ্ছে কি আমার পাতিল। তো নিয়ে গেলাম একটা বড় পাতিল, কারণ যেহেতু এটা একটু ঝুল টুল দিব সেজন্য একটু বড় পাতিল হলে ভালো হয়। এখন দিয়ে দিলাম, এই যে দেখেন অলমোস্ট হাফ হয়ে গিয়েছে। তো এখন দিয়ে দিলাম হচ্ছে গিয়ে মানে পায়াটা, দেন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ। এখানে আমার প্রথমে আমি হাফ পেঁয়াজ দিব, দেন আমি যখন এটাকে বাগার দিব তখন আমার কাছে আরও কিছু পেঁয়াজ লাগবে, তো এই হাফ রেখে দিয়েছি। তারপর দিব হচ্ছে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট এখানে পুরোটাই লেগে যাবে। এখানে মনে করেন আছে 1 টেবিল স্পুন করে, যেহেতু একটু পানি বেশি দিয়ে ব্লেন্ড করেছি তার জন্য বেশি মনে হচ্ছে। আচ্ছা, তারপর লাগবে হচ্ছে গিয়ে ডালচিনি, এলাচ। এগুলো আমি একটু মানে ক্লিন করে নিয়ে আসি, যেহেতু এগুলো এমনিতেই ধোয়া, তারপরও একটু পানি দিয়ে ধুয়ে নিয়ে আসি। তো এই তো 2টা দালচিনি, 2টা তেজপাতা, 5-6টা হচ্ছে গিয়ে এলাচ। এখানে আমি কোনো লং দিব না, গোলমরিচও দিব না। এখন দিয়ে দিচ্ছি সব শুকনো উপকরণ। শুকনো উপকরণের মধ্যেও আমি এখানে বেশি মশলা দিব না, আমি হলুদের পরিমাণ একদমই কম দিব, হাফ টিস্পুনের চাইতেও কম। তারপরে দিয়ে দিব ধনে গুঁড়ো 1 টিস্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন, তারপর হচ্ছে লবণ দিব স্বাদ মতো। এই যে লবণ এখানে দেখে দিব, 1.5 টিস্পুন দিলাম। তারপর হচ্ছে মরিচের গুঁড়ো, এটা আসলে ঝাল না, সো এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে আমি দিব 2 টিস্পুনের মতো দিলাম, যেহেতু এখানে কাঁচামরিচও দিব। তারপর দিলাম হচ্ছে গিয়ে মাংসের মশলা, এটা হচ্ছে গিয়ে 5 ফোড়ন। আর এটা হচ্ছে গিয়ে মাংসের যে মশলাটা থাকে, অনেক ধরনের স্পাইস থাকে এটাতে, মাংসের মশলা এটা 1 করে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আমি দিব কাঁচামরিচ এবং তেল। কাঁচামরিচ দিয়ে দিলাম 10-12টা,
দিয়ে দিচ্ছি তেল। তেলের পরিমাণটা এখানে হাফ কাপের মতো দিলাম, একটু কম দিবেন কারণ যেহেতু এগুলো পায়া অনেক তেল বের হবে, একটু কমই দিবেন। তো এখন এটা আমি চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি, আর আমি হাত দিয়ে আর মাখাবো না, আমি জাস্ট স্পুন দিয়ে এটাকে রেডি করে নিব। এই তো এখন চুলায় বসিয়ে দিই। তো এই তো চুলায় বসিয়ে দিয়েছি, এমনিতেই আমার চুলাটা নষ্ট, তারপর জানি না মানে এক চুলা তো একদমই কাজ করছে না, আর এটা এই চুলাটা একটু কাজ করছে, বাট মানে যে পাওয়ারটা বেশি নাই, তার উপর পায়া রান্না করতে বসছি, জানি না কি হবে, আল্লাহ মানে সহায়। এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই তো নেড়ে ছেড়ে দিয়েছি, এখন এটাকে হাই জালে মানে যতটুকু ইয়ে হয় আমি এটাকে প্রথমে ভালো করে ভুনে নিব, দেন এখানে পানি অ্যাড করব। আর আজকের পায়াটা আমি সাতকরা দিয়ে ইউজ করব, আমাদের সিলেট অঞ্চলে পায়াটা অ্যাকচুয়ালি টক দিয়ে খায়, তো সাতকরা দিব। মা মানে সাতকরা দিলে মাও খেতে পারবেন। তো আমাদের বাসার এটা, আমাদের বাসায় না আসলে পায়াটা সব বাসারই ফেভারিট, তো অনেকদিন পর পায়া খাচ্ছি, মানে পায়া বানাচ্ছি, দেখা যাক। তো জাগার জিনিস জায়গায় রেখে দিই, ইজি হবে। এগুলোতে কি ভুলেও গিয়েছে, এগুলো এমটি, এগুলো রিফিল করতে হবে। তো অল্প কিছু বাসন আছে, এগুলো হতে হতে বাসনটাও ক্লিন করে নিই, নাহলে দেখা যাবে পরে অনেক বেশি হয়ে যাবে। সরি। আর রাতের খাবার দাবার শেষ, যেহেতু এখন 10:20, মানে আমি 10টায় লেগেছিলাম, 20 মিনিট লেগেছে এগুলো প্রসেসিং সব কিছু রেডি রেডি করতে। তো ওরা সবাই বেডে চলে গেছে, আজান এখনো সজাগ, ওর বাবা নিয়ে আছে, আমি এগুলো বসিয়ে ওকে নিয়ে আসবো। যেহেতু আপনারা সবাই জানেন আজান রাতের বেলা সজাগ থাকে, তো চাচ্ছি এগুলো একটু তাড়াতাড়ি করে যদি বসিয়ে দিই, দেন পরে সে সজাগ থাকলেও আমার প্রবলেম হবে না, জাস্ট নেড়ে চেড়ে দিব। তো ওই যে 10 মিনিট পর আমি পায়াটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর চোলার আঁচটা আমি হাইতে রেখেছি, বাট আমার চোলা কিন্তু আপনারা সবাই জানেন আমার বার্নারটা নষ্ট হয়ে গিয়েছে একটা চোলা, সো আর একটাতে একদম কমই আগুন আসছে, তার উপর আজকে আমি পায়া বসাচ্ছি, মানে বসিয়েছি রান্না করতে, জানি না কতক্ষণ লাগবে। এখন প্রায় 1 ঘন্টার উপর হয়ে গিয়েছে, বাট আপনারা হয়তো বা দেখলে বুঝতে পারবেন চুলার আঁচটা একদমই কম আসছে। আর সবচেয়ে মজার এবং রাগের ব্যাপার হচ্ছে আমার একটা পোর্টেবল চুলা আছে, ওইটাও নষ্ট হয়ে গিয়েছে ওই সময়ই। মানে যখন বলে না যখন বিপদ আসে সব দিক দিয়ে আসে, তেমনি যখন প্রবলেম হয় সব দিক দিয়েই প্রবলেম আসে। তো এখানে আমি একটু গরম পানি দিয়ে দিয়েছি, অবশ্যই গরম পানি দিবেন, গরম পানি দিলে পায়াটা একটু তাড়াতাড়ি হবে। তো এইটা প্রায় 4 থেকে 5 ঘন্টা মানে জাল দিতে হবে, তো আমি এইটা অলমোস্ট হয়ে গিয়েছে, মানে 3 ঘন্টার মতো, কিন্তু এখনো পায়াটা হয় নাই। তো আমি আরো কিছু পানি দিয়ে আরো কিছুক্ষণ এটাকে জাল দিব, দেন আগামীকাল মানে এটা বাকি প্রসেসটা করব। তো এখন দেখা হচ্ছে আগামীকাল। তো এটা ছিল নেক্সট ডে,
আর এই যে আমি চুলায় বসিয়ে দিয়েছি, কারণ এটা এখনও জাল দিতে 2 থেকে 3 ঘন্টা লাগে। আসলে আমি আবারও বলছি, আমার চুলাটা নষ্ট হয়ে গিয়েছে, সেজন্য এত টাইম লেগেছে। নইলে কিন্তু এই পায়াটা রান্না করতে 3-3.5। আপনারা চাইলে কিন্তু এটা প্রেশার কুকারেও রান্না করতে পারেন। তো আমি সকালকের কফি খাচ্ছি আর আপনাদের সাথে রান্নাটাও শেয়ার করছি। আর এদিকে বাইরের পরিবেশটা দেখেছেন, এত স্নো পড়েছে। আর এই যে আমার আজান বাবা এবং বাবা, ওনারা দাদা এবং নাতিকে হাঁটানো হচ্ছে, মানে ট্রেনিং দেওয়া হচ্ছে। আর এদিকে আমি আমার ফ্রিজারে সাতকরাটা রেখে দিচ্ছি। আপনারা চাইলে এই মানে কারির সাথে যে কোনো ধরনের টক দিতে পারেন, ইভেন টক ছাড়াও রান্না করতে পারেন, বাট টকটা দিলে ভালো লাগে। স্পেশালি সাতকরা দিয়ে মানে গরুর পায়াটা কিন্তু খেতে দারুণ লাগে। আমি ফ্রোজেনটা দিলাম, আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে। চাইলে মানে জলপাই, তারপর মানে যেই ধরনের টক মানে পাওয়া যায় হাতের কাছে, সেটাও দিতে পারেন। তো আমার চুলা আই থিঙ্ক নেক্সট উইকে আসবে। আজকে আসার স্কেজুল ছিল, বাট ওরা রিস্কেজুল করেছে, বাইরে যেহেতু ওয়েদারটা অনেক আর এই যে আমি এখানে কিন্তু 2 কাপসের মতো গরম পানিও দিয়েছিলাম। তো এটা সিদ্ধ, আর আমার চুলার আঁচটা কিন্তু হাইতে, কিন্তু স্টিল আপনারা দেখতেই পাবেন যে মানে অনেকক্ষণ পর এটা কিন্তু বলক এসেছে। তো ফাইনালি আমার পায়াতে বলক এসেছে, আর পায়াটা অলমোস্ট মানে হয়ে গিয়েছে। এখন আমি সাতকরাটা দিয়ে দিচ্ছি। এইখানে আমি হাফ সাতকরা ইউজ করেছি, আপনারা পছন্দ মতো টক দিবেন। সো আমার পায়াটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি পায়াতে ফোড়ন দিব। ফোড়নের জন্য এখানে আমি তেল নিয়ে নিলাম, আর তারপরে দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা রসুন। আপনারা চাইলে ঘি দিয়েও ফোড়ন দিতে পারেন, বাট আমার কাছে কেমন জানি টেস্টটা লাগে। আমার কাছে মানে অয়েল দিয়েই নর্মাল যে ওয়েতে যেরকম করে সেরকমই করি। তো তারপরে দিয়ে দিলাম এইখানে একটা পেঁয়াজের হাফ দিয়ে, এখন এটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আমার পেঁয়াজের ফোড়নটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এটা চুলায় মানে আমি পায়াতে দিয়ে দিব। বেশি পোড়ালে আবার তিতো ভাব আছে। এই যে দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে প্রায় আরও 2 থেকে 3 মিনিটের মতো এটাকে জাল দেব। তারপর আপনাদেরকে গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি। তো এই যে তৈরি হয়ে গেল দারুণ মজার গরুর সাতকরা দিয়ে পায়া। অবশ্যই এই পায়াটার রেসিপিটা ট্রাই করবেন, আমি জানি সবারই পছন্দ হবে। আর অনেকেই হয়তো বা আমাদের সিলেটে যারা আছেন তারা জানেন এই রান্নাটা কীভাবে করতে হয়, বাট যারা জানেন না তাদের জন্য আমি বলবো একবার হলেও এই ডিশটা আমার মতো করে তৈরি করে মানে খেয়ে দেখবেন যে কেমন লাগে। তো যাই হোক, আজকের পায়াটা তো অনেক মজা ছিল। আমরা নান দিয়ে, আপনি নান, সাদা ভাত আপনার পছন্দ মতো ইয়েতে করতে পারেন। এবং নেক্সটে পায়া দিয়ে হালিমের রেসিপিও আসছে ইনশাল্লাহ, খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি আরেকটা রেসিপি শেয়ার করব। অনেক দিন যাবৎ আমি কাঁচাগোল্লাটা বানাই না, আর কাঁচাগোল্লাটা হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ডের ফেভারিট মিষ্টি। তো আমি রমজান মাসে যখনই বানাই সে অনেক পছন্দ করে খায়, আর এমনিতে আসলে বেশি বানানো হয়ও না। তো আজকে ভাবলাম কিছু কাঁচাগোল্লা বানাবো। তো আমি কিভাবে আমি ছানাটা কাটি সেটাও আপনাদেরকে দেখাবো, সেজন্য আমি একদম ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো ছানাটা কাটার জন্য আমি এইখানে যখন ছেঁকে নিব সেটার জন্য আমি একটা মাসলিন ক্লথ নিয়ে নিয়েছি। আর এটা আমি এই চিজ ক্লথটা আমি অ্যামাজন থেকে আনিয়েছি, আমার কাছে অনেক ভালো লেগেছে, আর এটা অনেকবার কিন্তু রিইউজ করা যায়। তো এখানে দুধটা বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। আর আমি সবসময় ছানাটা কাটি দুধ দিয়ে, দই দিয়ে, মানে টক যে দইটা পাওয়া যায় সেটা দিয়ে। তো এইখানে আমি টক দইটা নিয়ে নিচ্ছি। আমি টক দইটা 1 কাপের চাইতে একটু বেশি নিচ্ছি, এই যে। তো এখন এটাকে ভালো করে ব্লেন্ড করে নিব, মানে মিক্সড করে নিব, যাতে করে কোনো গুলটি না থাকে। নইলে দেখা যাবে যখনই আমি দুধের মধ্যে দিব সেই গুলটিটা থেকে যাবে। আর এদিকে এই যে চুলাতে দুধটা এখনও বলক উঠে নাই, অলমোস্ট 30 মিনিটস হয়ে গিয়েছে, একটা দুধই গরম হচ্ছে না। তো কি আর করার, অপেক্ষা করতে হবে, আরও 1 সপ্তাহ কষ্ট করতে হবে। নেক্সট ব্লগে অবশ্যই আপনারা দেখবেন আমি কি কষ্টে যে রান্নাবান্না করেছি, সেটা বলবার নয়। তো এই যে ফাইনালি বলক চলে আসছে, এখন আমি এটাতে সেই টক দইটা দিয়ে দিব। আর টক দই আপনাদের হাতের কাছে যদি টক দই না থাকে সেই আপনারা মানে লেবু রস অথবা ভিনেগার দিয়েও দিতে পারেন, কিন্তু আমি মিষ্টি বানাই সব সময় টক দই দিয়ে। আমার কাছে মনে হয় টক দইয়ের মিষ্টিগুলো অনেক সফট, অনেক মজাদারও হয়।
তো এখন আমি ছানাটাকে ছেঁকে নিচ্ছি এবং ঠান্ডা পানি দিয়ে কিন্তু এটাকে ভালো করে ধুয়ে নিব। সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ধুবেন, তখন মিষ্টির যে ছানার ইয়েটা টেক্সচারটা কিন্তু অনেক সুন্দর আসে। আর ভিনেগার দিলে কিন্তু একটু ভালো করে ধুতে হয়, যেহেতু আমি দই দিয়ে মানে ছানাটা বানিয়েছি, আমার বেশি পানি ইউজ করা লাগবে না। আর এই যে এটা এখন আমি 2 ঘন্টার জন্য হ্যাং করে রেখে দিব। তো ফিরে আসছি 2 ঘন্টা পর। তো এই যে দেখেন 2 ঘন্টা পর ছানাটা মানে আমি নামিয়ে নিয়েছি, কারণ আমার 2 ঘন্টাই দরকার। আপনারা যদি আরও লং টাইম রাখতে চান, মানে রসগোল্লা যদি বানান, তাহলে মনে করেন 3-4 ঘন্টা রাখলেই হবে। আমি 2 ঘন্টাও হয় নাই, কারণ আমি এটা দিয়ে কাঁচা চমচম বানাবো, সেজন্য আমি এটাকে বের করে নিয়েছি। তো কাঁচা চমচমে কিন্তু এত পানি শুকাতে হয় না, তো সেজন্য। আর আমি একটু হাত দিয়ে এরকম করে মতে নিয়েছিলাম 5 থেকে 6 মিনিট। এখন এটা চুলায় দিয়ে দিব। তো চলুন দেখি আজকের কাঁচাগোল্লা বানাতে কি কি লাগছে। একদমই উপকরণ কম লাগে, তো তারপর আপনাদের সাথে শেয়ার করছি। তো চুলোতে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিব এখানে 2 টিস্পুনের মতো ঘি। অবশ্যই ঘিটা ইউজ করবেন, তেল দিলে তেলের একটা গন্ধ চলে আসে। তো এখন আমি এখানে 2 টিস্পুনের মতো ঘি দিলাম। আবার বাটার দিয়ে করতে পারবেন, বাটার দিলেও কিন্তু কোনো ডিফারেন্স হয় না। তারপর আমি যে ছানাটাকে একটু মতে রেখেছিলাম, পুরো ছানাটাই এখানে দিয়ে দিচ্ছি। অনেকেই কিন্তু এই ছানাটা মানে হাফ কাঁচা এবং হাফ কুক করে রান্না করেন, বাট আমি আমার ওয়েতে রান্না করছি। আমি পুরো ছানাটাকেই কিন্তু এখানে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে ভালো করে আমি ভেজে নিব। এই যে দেখেন ছানাটা কিন্তু অনেকটাই মানে সফট হয়ে গিয়েছে আরও। তো এখন দিয়ে দিব এটার মধ্যে হচ্ছে কনডেন্স মিল্ক অথবা চিনি, আপনার কাছে যেটা হাতের কাছে থাকে সেটাই দিবেন। বাসায় কনডেন্স মিল্ক নাই বলে যে চিনি দিতে পারবেন না, সেটাও না। আমি কনডেন্স মিল্ক আছে আমার বাসায়, সো আমি কনডেন্স মিল্ক দিয়ে দিই। আমি চিনি দিয়েও করেছি, টেস্টটা প্রায় সিমিলারই আসে। কম আছে মানে ভাজতে হবে, কারণ আমরা সবাই জানি দুধের মধ্যে যদি পোড়া লাগে তাহলে ওই দুধের যেই বাজে যে একটা স্মেল আসে সেটা কোনোভাবেই কিন্তু যায় না। তো আমার এটা মানে ভাজতে আরও মনে করেন 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে। তো এই যে দেখেন পানিটা অনেকখানি শুকিয়ে গিয়েছে। এখন পাউডার মিল্ক দিয়ে দিব। পাউডার মিল্ক এখানে আমি হাফ কাপ এখানে ইউজ করব। আমি টোটাল 1 কাপ ইউজ করব, তো বাকি হাফ কাপ কোথায় ইউজ করব সেটাও দেখিয়ে দিব।
তো এখন দিয়ে দিব পাউডার মিল্ক। সো এটা 5 মিনিটের মতো এরকম করবেন। এখন পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি। এখন আরও হাফ কাপের মতো দিয়ে দিব। আমি চোখের আন্দাজে দিচ্ছি, আপনারা চাইলে মাপ দিয়ে দিতে পারেন। অল্প একটু কম বেশ হলে কিচ্ছু হবে না, পরিমাণে বাড়বে আর কি। তো পাউডার মিল্ক দেওয়ার পর আমি আবারও এটাকে একটু ভালো করে মতে নেব। তারপর আমি সুন্দর করে এটাকে বলস বানিয়ে নিব। তো আমার কিন্তু মিষ্টিটা বানানো হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু এটা ছাঁচের মধ্যে রেখে সন্দেশের মতো বানাতে পারেন। আমি তো কাঁচাগোল্লা, যেহেতু আসলে এটা কাঁচাগোল্লা বললে ভুল হবে, এটা পাকাগোল্লা বলা উচিত, যেহেতু এটা আমি মানে রান্না করেই করেছি। তো এখন এই যে এই পর্যায়ে কিন্তু এটা এখনও অনেক নরম আছে, পরবর্তীতে কিন্তু এটা শক্তও হয়ে যাবে। তো আমি প্রথমে একটা হাতে নিয়ে দেখছি যে সুন্দর রাউন্ড বল হয় কি না। হ্যাঁ, আমার আর এটা আর লাগবে না, এখন আমি এটা বলস বানিয়ে নিচ্ছি। এই মিষ্টিটা আসলে খেতে দারুণ লাগে, একবার হলে এটা বানিয়ে দেখবেন, মানে আমি যেভাবে বানিয়েছি। আর আপনারা যারা মানে কাঁচাগোল্লা মানে হাফ দিতে চান, হাফ মানে ছানা রান্না করে, ওইটারও রেসিপি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দিব। বাট আমার বাসায় এই ধরনের মিষ্টি মানে এই মিষ্টিটা আজানের বাবা অনেক বেশি পছন্দ করে। ইভেন আমার এইডেনও এই মিষ্টিটা পছন্দ করে, যেহেতু এটার মধ্যে ইয়েটা কম আছে। তো এখন আমি মিষ্টিটাকে আরেকটু সুন্দর করার জন্য, আরেকটু মজাদার করার জন্য পাউডার মিল্কে গড়িয়ে নিচ্ছি। আর আমি দুইটা শেপে বানিয়েছি, একটা প্যারার মতো বানিয়েছি আর একটা রাউন্ড করে বানিয়েছি। তো আপনাদেরকে আমি পরবর্তীতে দেখাবো। তো আসলে এই মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ। আর 1 গ্যালন দুধ দিয়ে মানে 2.5 কাপ দিয়ে কিন্তু অনেকগুলো মিষ্টি হয়ে যায়। আর এরকম কাপকেক লাইনারে এখন আমি তুলে নিব, এতে মিষ্টিগুলো দেখতে আরও সুন্দর লাগবে, এই যে এরকম করে। আর আমার কাছে কিছু মানে গোল্ড এবং সিলভার সুগার বলস ছিল, যেগুলো কেকের মানে ইউজ করা হয়। তো আমি একটা একটা করে এখানে দিয়ে দিলাম, দেখতে কিন্তু দারুণ লাগছিল। তো আমি পেড়া যেই মানে সন্দেশটা বানিয়েছি, মানে যে শেপে বানিয়েছি, সেটার মধ্যেও 3টা করে দিয়ে দিলাম। ওইটা দেখতে কিন্তু আরও বেশি সুন্দর হয়েছে। এই যে দেখেন, আমার কাছে মনে হয় যেই জিনিসটা দেখতে সুন্দর সেটা খেতেও কিন্তু দারুণ হয়। আমি জানি না আমার মতো কারা আছেন, যেই অনেক সময় আছে না যে খাবারগুলা হয়তো বা দেখতে সুন্দর হয় নাই বা খেতে মজা হয়েছে, আমি কেন জানি ওই খাবারগুলো খেতেও আমার ভাল লাগে না। তো এই তো তৈরি হয়ে গেল দারুণ মজার। আমি এটাকে কাঁচাগোল্লা বলবো না, এটাকে পাকাগোল্লা বলবো, কারণ এই মিষ্টিটার নাম পাকাগোল্লাই দেওয়া উচিত, কারণ এটা যেহেতু আমি কুক করে রান্না করেছি। আর এই যে দেখেন প্যারাট মানে যে শেপে বানিয়েছি, সেটা কিন্তু আরও বেশি মানে ভাল লাগছিল। তো এই তো তৈরি হয়ে গেল দারুণ মজার আমার স্টাইলের পাকাগোল্লা। অবশ্যই এটা বাসায় বানাবেন। আর আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতেও ক্লিক করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে কিন্তু পৌঁছে যাবে আমার নোটিফিকেশন। তো আজকে আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাসায় থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।